আর কতদিন আর কতদিন এআইএফএফ এইগুলো মুখ বুজে সহ্য করবে? ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচেও অয়েল মানির পাওয়ার দেখিয়ে কাতার আমাদেরকে এভাবেই হারালো। কাল আন্ডার-23 ম্যাচেও কিন্তু আমাদের এভাবেই কাতার হারালো। রেফারি রিগড। হ্যাঁ, আগের থেকেই তারা রেফারি কিনে খেলতে নেমেছিল। আজকের ভিডিওতে তা নিয়েই কথা বলবো। আর কাল বিকালে এআইএফএফ তাদের নিজেদের মধ্যে একটি মিটিং করেছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছে সুপার কাপটি অক্টোবর মাসেই শুরু করবে। তো এই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলব। আমি সৌভিক। আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং এরকম ফুটবল সংক্রান্ত ভিডিও সবার আগে আপনার কাছে যাতে পৌঁছে যায় তার জন্য কিন্তু সাবস্ক্রাইবও করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন। কাল ইন্ডিয়া আন্ডার-23 যেভাবে পারফরমেন্স করলো তা প্রত্যেকটি ইন্ডিয়ান ফ্যান যারা ইন্ডিয়ান ফুটবল ফলো করে তাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এভার। কারণ যেভাবে প্রথম থেকে কাল ইন্ডিয়া আন্ডার-23 খেলেছে তা কিন্তু প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, যদি রেফারি রিগ না হতো এবং রেফারি যদি পয়সা দিয়ে আগে থেকেই বিক্রি না হয়ে যেত তাহলে কিন্তু আজ আমরা ইন্ডিয়া জিতেছে এবং সেই খুশি নিয়েই কথা বলতে পারতাম। কিন্তু আমাদেরকে কথা বলতে হচ্ছে ইন্ডিয়ার শুধুমাত্র ভালো পারফরমেন্স নিয়ে। কারণ রেফারি যেভাবে ইন্ডিয়াকে একটি অন্যায্য পেনাল্টি দিয়েছে এবং বলা যায় কাতারের হাতে জিতটি তুলে দিয়েছে, এটি কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ফুটবলের জন্য। কারণ কাতারের কাছে অনেক টাকা বেশি আছে বলে এবং তাদের ফুটবলে ডমিনেটিংটা একটু বেশি, সেই জন্য তারা ইন্ডিয়াকে এভাবে দিনের পর দিন ম্যাচে রেফারি রিগড করে হারিয়ে দিচ্ছে। কেন এই কথা বলছি? কারণ মনে করে দেখুন বন্ধুরা, কিছুদিন আগেই 2024 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে যেখানে কাতার শেষ মুহূর্তে একটি গোল লাইনের বাইরের বল টেনে এনে গোল দেয়, যেখানে রেফারি সেটি দেখার সত্ত্বেও গোলটি ডিসঅ্যালাউ না করে গোলটি অ্যালাউ করে এবং কাতার যার ফলে জিতে যায় এবং ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরের রাউন্ডে আর যেতে পারে না। আর কালও কিন্তু আমরা সেরকম একটি সিচুয়েশন দেখেছি যেখানে আমাদের ইন্ডিয়ার আন্ডার-23 প্লেয়াররা প্রথমে কাতারের কাছে এক গোল খেয়ে যায়, কিন্তু প্রথমার্ধে গোল খাওয়ার পরে দ্বিতীয়ার্ধে তারা আরও জ্বলে ওঠে এবং প্রত্যেকটি প্লেয়ার 110% দিয়ে খেলছিল। তারা কিন্তু দ্বিতীয় হাফে শুরুতেই গোলটি শোধ করে দেয় এবং ম্যাচটি ড্র চলছিল। আর ইন্ডিয়া কিন্তু বল পজিশন বেশি রেখেছিল এবং রীতিমতো কাতার কিন্তু খেলতে পারছিল না। ইন্ডিয়ান টিমের কাছে কাতার ধরাশায়ী হয়ে যাচ্ছিল। তখনই ইন্ডিয়ান টিম গোল তুলে নিলেও তুলে নিতে পারত, কিন্তু পারেনি এবং ইন্ডিয়া খুবই ভালো খেলছিল। বাট তারপরেই ঘনিয়ে আসে সেই দুর্ভাগ্যজনক ঘটনা। পারমবীর সিং যে কিন্তু একটি ইয়েলো কার্ডে ছিল এবং কাতারের একটি প্লেয়ার তার সঙ্গে বক্সের মধ্যে বডি কন্ট্যাক্ট একটু হওয়ায় কাতারের প্লেয়ারটা কিন্তু প্লে অ্যাক্টিং করে শুয়ে পড়ে, যেটি রেফারি কিন্তু একদম সামনে থেকে দেখেছে। তবুও রেফারি কতটা রিগড, রেফারি কিন্তু পেনাল্টি না দেখাই যাচ্ছে, একটা সাধারণ বাচ্চা ছেলেও বলে দেবে এটা পেনাল্টি না, কিন্তু রেফারি সেটা পেনাল্টি দিয়ে দিল। এমনভাবে দিল যেন দেখে মনে হচ্ছে রেফারি অপেক্ষা করেছিল কখন সে কাতারকে একটি পেনাল্টি গিফট করবে, যার ফলস্বরূপ কাতার এক গোলের লিড তো পেয়েই যায় এবং ইন্ডিয়ান পারমবীর যে কিন্তু ইয়েলো কার্ডে ছিল তাকে কিন্তু লাল কার্ড দেখানো হয়েছে এবং ইন্ডিয়া 10 ম্যান ডাউন হয়ে গিয়েছিল এবং পারমবীর সিং তারপরে রেফারির উপরে স্বাভাবিকভাবেই খুব চটে গিয়েছিল এবং তেড়ে যাচ্ছিল, যেটি তার করা উচিত হয়নি। কিন্তু সেই সময় ওটা হওয়াটা কোনো প্লেয়ারের স্বাভাবিক এবং সেই যখন উঠে যাচ্ছিল সে কিন্তু কাতারের দিকে দেখে এরকম এরকম দেখিয়েছিল। এটা কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ, কারণ পয়সা দিয়েই কিন্তু কাতার রেফারি রেখে ইন্ডিয়াকে এইভাবে হারিয়ে দিল। সেটি আমরা যারা ম্যাচটি লাইভ দেখেছি তারাই বলতে পারবো। 10 ম্যান ডাউন হওয়ার পরেও ইন্ডিয়ান প্রত্যেকটা প্লেয়ারকে হ্যাটস অফ, কারণ তারা 10 ম্যান ডাউন হয়েও 12 জনে খেলা কাতারকে কিন্তু ডমিনেট করেছে। হ্যাঁ বন্ধুরা, ডমিনেট করেছে। 12 জন কেন বলছি? কাতারের 11টা প্লেয়ার এবং তার সঙ্গে রেফারি ইনক্লুড করে কিন্তু তারা 12 জনে খেলেছে। এই 12 জনের বিরুদ্ধেও কিন্তু শেষ অবধি লড়ে গেছে অন ম্যান ডাউন ইন্ডিয়ান টিম। 10 জনের টিম নিয়ে খেলেও কিন্তু ইন্ডিয়া মুহুর্মুহুর অ্যাটাক করেছে এবং বেশ কিছু সময় গোলের মুখও খুলে পেরেছিল,
কিন্তু দুর্ভাগ্যজনক গোল পায়নি। কাল কাতার কেন এমন করলো? কারণ কাল যেভাবে ম্যাচটি চলছিল, ইন্ডিয়ার চান্স ছিল 80% ম্যাচ জিতে যাওয়ার, আর ড্র হলে ইন্ডিয়া কাতারের সেম পয়েন্ট থাকতো এবং চান্স ছিল ইন্ডিয়া গ্রুপ টপ করে পরের রাউন্ডে যাবে। কিন্তু সেখানে এন্ট্রি নিল রেফারি, এবং রেফারি একটি অন্যায্য পেনাল্টি দিল, আর যার ফলস্বরূপ ইন্ডিয়া কিন্তু হেরে গেল। এভাবে আর কতদিন চলবে? ফুটবলটা কি এভাবে টাকা দিয়ে কিনে নেওয়া যায়? উত্তর হচ্ছে যায়, কারণ কাতার সেটা প্রতিনিয়ত প্রমাণ করছে। তাদের অয়েল মানির পাওয়ার দেখিয়ে তারা গতবারও ইন্ডিয়াকে এভাবে হারালো এবং কালও এভাবে হারালো। আমি খুবই ফ্রাস্ট্রেটেড, আর তার কারণও আছে। কাল যে সমস্ত ইন্ডিয়ান ফ্যান্সরা খেলাটি দেখছিল, এমন খুবই দর্শক কম আছে যার মুখ থেকে গালাগালি বেরোয়নি ওই ডিসিশনটায়, কারণ এতটাই শেমলেস ডিসিশন ছিল। একজন ফিফা রেফারি কি করে এতটা বাজে, এতটা বায়াসড ডিসিশন কি করে দেয়, তা নিয়ে কিন্তু ভাবার সময় এসেছে। এই নিয়ে কিন্তু এআইএফএফ এর সময় হয়েছে ফিফায় কঠোরভাবে নালিশ জানানো। কারণ হয়তো ফুটবলে আমরা কিছুই না, আমাদের ফুটবলে কোনো জোরই নেই, কিন্তু তাই বলে এভাবে ছোট টিমদেরকে রেফারি টাকা দিয়ে কিনে হারিয়ে দেওয়া হবে, এটি কিন্তু ফুটবলের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আর ইন্ডিয়ার যে সমস্ত প্লেয়াররা কাল খেলেছে, বিশেষ করে মোহাম্মদ সুহেল, মোহাম্মদ সানা আর মিডফিল্ডে ম্যাকার্টন, এরা কিন্তু খুবই ম্যাচিওর খেলা দেখিয়েছে কাল। কাল যেভাবে ইন্ডিয়ার আন্ডার-23 ছেলেরা কাতারের মতো টিমকে জাস্ট ধরাশায়ী করে দিয়েছে। হ্যাঁ, বল পজিশন, পাসিং সব কিছুতেই ইন্ডিয়া এগিয়েছিল। মানে আমি আশাই করতে পারিনি যে কাতারের ওয়ার্ল্ড কাপ খেলা দেশ, তারা ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিল এবং ফুটবলে আমাদের থেকে কাতার অনেক এগিয়ে। তাদের আন্ডার-23কে আমাদের ইন্ডিয়ান আন্ডার-23 প্লেয়াররা যে এভাবে ডমিনেট করবে, সেটা কিন্তু আশা করিনি। আর এই আন্ডার-23 ছেলেরা যেভাবে খেলছে এবং এই দুটি ম্যাচ যেসব ইন্ডিয়ান ফ্যান্সরা তাদের খেলা দেখেছে, তারা কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে গেছে, এটা আমি বাজি রেখে বলতে পারি। এবং আশায় বুক বাঁধছে এই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে, কারণ আমি তো এভাবে ইন্ডিয়ান কোনো ফুটবল টিমকে খেলতে দেখিনি। পুরো জাস্ট ইউরোপীয় স্টাইলে খেলেছে, এবং কোচ নওসাদ মুসা, হ্যাটস অফ, কারণ তার কোচিং আন্ডারে জাস্ট ফুল ফোটাচ্ছে আমাদের আন্ডার-23 ছেলেরা। তো দেখা যাক, ইন্ডিয়াকে যদি পরের রাউন্ডে কোয়ালিফাই করতে হয় গ্রুপ থেকে সেকেন্ড বেস্ট হিসেবে, তাহলে কিন্তু নেক্সট ম্যাচে অ্যাটলিস্ট ডবল ডিজিট গোলে কিন্তু জিততে হবে। 10 থেকে 12 গোলে কিন্তু পরের ম্যাচটি ইন্ডিয়ার জিততে হবে, এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। কালকের ম্যাচটা আমরা না জিতে যদি অ্যাটলিস্ট ড্র করতাম, তাহলেও কিন্তু ইন্ডিয়া খুব ভালোভাবেই গ্রুপ স্টেজ পার করে যেত। কিন্তু রেফারি রিগড হওয়ায় এবং ওরকম দুর্ভাগ্যজনক শেমলেস ডিসিশন দেওয়ায় আমাদের কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার পথ ভীষণ কঠিন হয়ে গিয়েছে। ডবল ডিজিট গোল স্কোর পরের ম্যাচে করতেই হবে। আর পরের ম্যাচটি এমন একটি প্রতিপক্ষের সঙ্গে খেলা, যাদের বিরুদ্ধে কিন্তু আমাদের এই আন্ডার-23 বয়েজরা ডবল ডিজিট স্কোর করতে পারে, সেই আশাই রাখবো। কারণ সেই টিমের বিরুদ্ধে কিন্তু বাহারিন, কাতার এরা কিন্তু 12-13 গোল করেছে। তো আশা রাখছি পরের ম্যাচটি একটা অবিশ্বাস্য স্কোর লাইন রেখে জিততে হলেও ইন্ডিয়ান টিম সেটি হয়তো অ্যাচিভ করতে পারবে এবং পারার ক্ষমতাও রাখবে। তো দেখা যাক পরের ম্যাচে কি হয়। আর এবার কথা বলি, কাল এআইএফএফ তাদের নিজেদের মধ্যে একটি মিটিং করেছিল বিকালে। সেই মিটিং থেকে কিন্তু একটি পজিটিভ রিপোর্ট বেরিয়ে এসছে যে সুপার কাপ কিন্তু শুরু হতে চলেছে 25শে অক্টোবর থেকে এবং তা শেষ হবে 22শে নভেম্বর। তো এটি খুব একটি ভালো দিক যে অ্যাটলিস্ট ইন্ডিয়ান ফুটবল মরশুম শুরু হচ্ছে। কিন্তু এখানে দেখার বিষয় একটাই, যে এআইএফএফ কি করে ক্লাবগুলিকে আশ্বস্ত করে। কারণ ক্লাবগুলো যদি আইএসএল হবে এই জিনিসটায় আশ্বস্ত বোধ না করতে পারে, তাহলে কিন্তু তারা সুপার কাপে পার্টিসিপেট করবে না। হ্যাঁ,
আমার ফুটবলিং সেন্স কিন্তু এটাই বলছে। সুতরাং এআইএফকে কিন্তু সুপার কাপ শুরু করছে ঠিক আছে, কিন্তু আইএসএল নিয়েও প্রত্যেকটা দলকে কিন্তু কনভিন্স করতে হবে, তাহলেই তারা সুপার কাপটি তাদের নির্দিষ্ট ডেট অনুযায়ী শুরু করতে পারবে।